আবু সৈয়দ আইয়ুবের পথের শেষ কোথায় গ্রন্থ থেকে ভূমিকা আধুনিক বাংলা কবিতা প্রবন্ধটি পাঠ করে শোনাচ্ছি। কোনো একটি ভাষায় নির্দিষ্ট কালের মধ্যে কিংবা বিশিষ্ট শ্রেণীর ভেতরে কোনো কোনো কবিতা ভালো। কাব্য সংকলন গ্রন্থকে এই প্রশ্নের উত্তর মনে করা যেতে পারে, অর্থাৎ কাব্য সংকলন কাব্য সমালোচনারই অন্তর্ভুক্ত। কাব্য সমালোচনা এর সঙ্গে আরেকটি প্রশ্ন তুলতে বাধ্য। ভালো কবিতা কোনটা জানতে হলে জানা দরকার ভালো কবিতা কি। এ দুটি প্রশ্ন যে পরস্পরকে এড়িয়ে চলতে পারে না, সে কথা এলিয়েট প্রসঙ্গত স্বীকার করেছেন। কিন্তু দ্বিতীয় প্রশ্নের নিষ্পত্তি না হলে প্রথম প্রশ্ন সমাধানে এগোনোই যে সম্ভব নয় তা তিনি মানেননি, বরঞ্চ দ্বিতীয় প্রশ্নের নিরাকরণ তার আয়ত্তে নয়, তার আলোচনা ক্ষেত্রের অন্তঃপাতীয় নয়। এই সবিনয় স্বীকৃতির মধ্যে সেটাকে চাপা দিয়েছেন। তার মানে এই যে ভালো কবিতা কি তা না জেনেও আমরা চিনে নিতে পারি কোন কবিতাটি ভালো, সম্ভবত কোনো এক অনির্দিষ্ট বুদ্ধি অতিক্রান্ত শক্তির সাহায্যে, যাকে দার্শনিকরা বোধি নামে অভিহিত করতেন। কিন্তু রুচি বলেই সাহিত্যিক সমাজে যার প্রচলন, সে সমাজের প্রত্যেক ব্যক্তি রুচিসম্পন্ন বলে নিজের প্রমাণ নিরপেক্ষ পরিচয় দিয়ে থাকে। সাহিত্যিক আভিজাত্যের নীল রক্তধারা তার ধমনীতে প্রবহমান, পরের রুচিকে অবজ্ঞা করবার অধিকার তার বংশ পরম্পরাগত। সুরুচি মানে ভালো কবিতা চিনবার শক্তি, এবং ভালো কবিতা তাই যা রুচিবানেরা বরণ করেন। এমন একটি স্থূল চক্রিক ন্যায় যে কেমন করে তাঁদের সূক্ষ্ম সুকুমার দৃষ্টির আড়ালে থেকে যায় তার রহস্যবাণীর বরপুত্রেরাই জানেন। এটা অবশ্য সম্ভব যে ভালো কবিতা কি সে বিষয়ে আমাদের মনে একটি ধারণা রয়েছে, অথচ সেটাকে আমরা পরের কাছে এমনকি নিজের কাছেও ভাষায় ব্যক্ত করিনি। সে ধারণা অজ্ঞাত বা অসঙ্গত থেকেও কোনো কবিতা ভালো তা বেছে নিতে আমাদের নির্দেশ দিতে পারে। সক্রেটিস যেমন ন্যায় অন্যায় প্রশ্ন তোলবার সময় ধরে নিয়েছেন যে আমরা কতকগুলো নৈতিক ঘটনাকে ন্যায় কিংবা অন্যায় বলে নিঃসন্দিগ্ধভাবে চিনি, তার সমস্যা ছিল এই নির্বিবাদে দৃষ্টান্তগুলির তুলনামূলক বিচার ও বিশ্লেষণ করে ন্যায়ত্বের ধারণায় পৌঁছনো। তেমনি হোমার, দান্তে, শেক্সপিয়ার, ব্যাস, বাল্মীকি, কালিদাস এদের রচনা হয়তো সর্ববাদী সম্মতিক্রমে ভালো কবিতার আখ্যা পেতে পারে। সক্রেটিসের মতো কাব্য সমালোচককেও এ সমস্ত কবিতার সামান্যতা ও বৈশিষ্ট্যের বিশ্লেষণ থেকে ভালো কবিতার সংজ্ঞা নিরূপণের চেষ্টা করতে হবে। নইলে যখন এমন কবিতার বিচার প্রয়োজন যেখানে সর্বসম্মতির অভাব আধুনিক সাহিত্যের ক্ষেত্রে যা অনিবার্য, তখন আপন বনেদি রুচির দোহাই পাড়া ছাড়া তার গতি থাকবে না। রুচির নির্দেশ মেনে চলতে গিয়ে সমালোচনার ইতিহাস স্বৈরাচারের তালিকায় পরিণত হয়েছে। ড্রাইটনের মতন কবি ও সমালোচক তাঁর সমসাময়িক নগণ্য নাট্যকারগণকে গ্রিক ও এলিজাবেথীয়দের চেয়ে শ্রেয় মনে করতেন এবং মেজর অফ মেজরের ভাষাকে ভালগারের আখ্যা দিয়ে গেছেন। কাউলির প্রতিপত্তি তার সময় মিল্টনের চেয়ে অধিক ছিল। মিল্টন স্বয়ং তাকে শেক্সপিয়ার ও স্পেন্সারের তুল্য জ্ঞান করতেন। অর্ধ শতাব্দী পরে পোপ অবজ্ঞাভরে প্রশ্ন করেছেন, কাউলি আজ পরে কে? পিপস খুব বড় সাহিত্যিক না হলেও একজন শিক্ষিত ব্যক্তি এবং এতেই বিদগ্ধ যে ওথেলো নাটকখানির ইতরতা বরদাস্ত করতে পারতেন না। ইংরেজি ভাষায় সবচেয়ে প্রামাণ্য কাব্য সংকলনের সম্পাদক প্রোলগ্রেভের রুচি সম্বন্ধে সন্দেহ প্রকাশ করা নিশ্চয়ই মূঢ়তা। তাঁর সংকলন গ্রন্থে যেখানে ক্যাম্বেলের 11টি কবিতা বর্তমান এবং যার পরিবর্ধিত সংস্করণে লংফেলোর কিছু না হোক লংফেলোদের হব আমি সমান্ত, সেই লংফেলো 3টি কবিতা স্থান পেয়েছে, সেখানে ডান কিংবা ব্ল্যাকের জায়গা হয়নি। মোট কথা ভিন্ন দেশের রুচি তো ভিন্ন বটেই, কোনো একটি দেশেও যুগে যুগে তার অভাবনীয় পরিবর্তন ঘটে। 50 বৎসর পূর্বের মহৎ তুচ্ছ হয়ে যায় তুচ্ছ মহৎ। একই যুগেও রুচি বৈষম্য
বড় কম নয়, তবু যে একটা ছাঁচ গড়ে ওঠে সেটা স্বাধীন বিচারের পরিণাম নয়, মানুষের দাসত্বপ্রীতি ও ফ্যাশন প্রবণতার নিদর্শন। With the ascendancy of T.S. Eliot, the Elizabeth dramatists have come back into fashion and the 19th century poets gone out. Milton's reputation has sunk and Dryden's and Pope's risen. It is as much as one's life is worthy nowadays among young people. So say an approving word for Shelley or a dubious one about Donne. And as for the enthusiasm for Dante, to paraphrase the main Hemingway's novel, there's been nothing like it since the Fertilins. এডমাউন্ড উইলসন। এ কথা সত্য যে দর্শনে অনন্তকাল ধরে এবং পদার্থবিজ্ঞানে ইদানীন্তন প্রভূত মতানৈক্য পাওয়া যায়। প্রশ্ন উঠতে পারে যে তা সত্ত্বেও যখন এদের পক্ষে ব্যক্তিনিরপেক্ষ সত্যের অনুসন্ধান সম্ভব, তখন সাহিত্যের রুচি বৈষম্য কেন তার নৈবক্তিকতার অপ্রমাণ? এই জন্য যে দর্শনে বিজ্ঞানে যখন মতভেদ ঘটে, তখন দুই পক্ষ পরস্পরকে আহ্বান করে তার প্রতিজ্ঞাগুলি বিচার করতে, তার যুক্তি খণ্ডন করতে, তার ভ্রান্তি উদ্ঘাটন করতে। এ তর্কের মীমাংসা হয়তো অনেক ক্ষেত্রে হয় না, কিন্তু তার সম্ভাবনা আছে এবং সে সম্ভাবনার উপরেই অবজেক্টিভিটির দাবি নির্ভর করে। এদিকে সাহিত্যে যখন রুচির গরমিল ঘটে, তখন এ কথা বলা ছাড়া উপায় থাকে না যে আমি দান্তেকে বড় কবি বলে জানি এবং আমার রুচি আপনার চেয়ে শ্রেয়। কি এলিয়ট অথবা অন্য কোনো সাহিত্যিক প্রবণতার এমনতর মন্তব্যের পরিপোষক? এর বেশি কিছু বলতে গেলেই কবিতা কি, তার ভালো মন্দ কিসে, এমন সব প্রশ্নের সম্মুখীন হতে হয়। কবিতা কি, অথবা আরও ব্যাপকভাবে বলতে গেলে আর্ট কি, এ সমস্যা প্লেটোর সময় থেকে বহু মতবাদ ও বহু বিরোধের সৃষ্টি করেছে। সংক্ষেপে এবং চাক্ষুষ বৈচিত্র্যের চেয়ে মর্মগত ঐক্যের প্রতি অধিকতর মনোযোগী হলে সেগুলিকে তিনটি শ্রেণীতে সাজানো যেতে পারে: পারমার্থিক, সামাজিক এবং সাশ্রয়ী। পারমার্থিক আর্টের সাতিক্রমণশীলতায় বিশ্বাস প্রাচীন, তবে হেগেলের দুর্নিবার ব্যক্তিত্বের ছাপে 19 শতকের নন্দনশাস্ত্রে এর অসম্ভব পরিব্যাপ্তি দেখা যায়। এসি ব্রেডলি কাব্যের বিশুদ্ধতা ও অনন্যাধীনতার পক্ষে ওকালতি করতে গিয়েও স্বীকার করে ফেলেছেন যে কাব্যের মূল্য তার প্রকাশ্য রূপে নয়, সে রূপের অতীত কোনো এক বৃহত্তর সত্তার ব্যঞ্জনায়। এটা হেগেল দর্শনের সেই অতি উদ্ধৃতি জীর্ণ বাক্যেরই প্রতিধ্বনি যে আর্ট হচ্ছে ইন্দ্রিয়গম্যের মধ্যে ইন্দ্রিয়াতীতের প্রকাশ। রবীন্দ্রনাথের সৌন্দর্য তত্ত্ব এই মতবাদের পরিধির মধ্যে এসে পড়ে। আমার জন্য সমস্ত আকাশের রং নীল করে, সমস্ত পৃথিবীর আঁচল শ্যামল করে, সমস্ত নক্ষত্রের অক্ষর উজ্জ্বল করে আহ্বানের বাণী মুখরিত। এই নিমন্ত্রণের উত্তর দিতে হবে নাকি? মানুষ তাই মধুর করেই বললে, আমার হৃদয়ের তারে তোমার নিমন্ত্রণ বাজলো। রূপে বাজলো, ভাবনায় বাজলো, কর্মে বাজলো। হে চিরসুন্দর, আমি স্বীকার করে নিলাম এই স্বীকৃতির স্বাক্ষর হচ্ছে তার কলা সৃষ্টি। তাতে সে প্রকাশ করেছে তার অন্তরতম উপলব্ধিকে, ছন্দে মিলে রঙে রেখায় রূপ দিয়েছে সুন্দরের মধ্যে সত্যের আবির্ভাবকে। সাধকের বাণী শিল্পীর বাণী বটে। তং বেদং পুরুষং বেদ যথামা বো মৃত্যু পরিব্যথা। একটি জায়গায় অবশ্য কবির সঙ্গে দার্শনিকের মতবৈষম্য স্বাভাবিক। হেগেল মনে করেন সেই বেদনীয় পুরুষের সম্যক জ্ঞান দর্শনই সম্ভব। আর্টে তার পরিচয় কেবল আভাসী ইঙ্গিতে। আর্টকে তাই তিনি দর্শনের প্রাথমিক ও অপরিণত রূপমাত্র বিবেচনা করেন। রবীন্দ্রনাথ নিশ্চয়ই বলবেন যে দার্শনিকের তত্ত্ব ব্যবসায়ী বুদ্ধি যেখানে এক ও বহু সামান্য ও বিশেষ প্রমা ও প্রতিভাসের শত তর্কজালে জড়িয়ে দিশাহারা হয়, সেখানে শিল্পের রূপায়নিক উপলব্ধির সমস্ত তর্ক বিতর্কের হট্টগোল থেকে দূরে সরে গিয়ে শুনতে পায়, তুমি একলা ঘরে বসে বসে কি সুর বাজালে প্রভু আমার জীবনী।
তোমার পরশ রতন গেথে গেথে আমায় সাজালে প্রভু গভীর গোপনে। সামাজিক শিল্পীর উদ্দেশ্য ধর্মনীতি প্রচার, এমন কথা সোজাসুজি কেউ না বললেও আর্টের মূল্য যে অনেক পরিমাণে নৈতিক। গত শতাব্দীতেও এই মত শেলি, ওয়ার্ডসওয়ার্থরা, টলস্টয় প্রভৃতির সমর্থন লাভ করেছিল। আর্টের উপর মরালিটির দাবি বিংশ শতাব্দীতেও অস্বীকৃত হয়নি, তবে তার স্বরূপ এখন ব্যক্তিক নয়, সামাজিক। ব্যক্তির চরিত্রকর্ষের চেয়ে সমাজের সুনিয়ন্ত্রণকে এখন বড় করে দেখা হচ্ছে। সমাজ জীবনকে সব দিক থেকে পঙ্গু করে রেখেছে। ধন বন্টনের অব্যবস্থা এবং বৃত্তিভোগী ও শ্রমজীবীর মধ্যে শ্রেণীবিভাগ, এ বিষয়ে বড় একটা মতভেদ নেই। আমাদের চিত্প্রকর্ষের সমস্ত প্রেরণাকে আপাতত নিয়োগ করতে হবে এই বিকলাঙ্গ সমাজের পুনর্গঠনের জন্য। কাজেই শিল্পীর শুভানুধ্যানের ভিত্তি হবে অর্থনৈতিক, আধ্যাত্মিক নয়। মার্ক্সবাদী দৃষ্টিতে আর্টের কোনো চিরন্তন প্রতিমান থাকতে পারে না। প্রত্যেক যুগের উৎপাদন ও বন্টন পদ্ধতি সে যুগের সভ্যতা ও সংস্কৃতিকে একটি বিশেষ ছাঁচে ঢেলে দেয়। তার রাষ্ট্র ব্যবস্থা, আইন, আচার, ধর্মনীতি তো এর দ্বারা নিয়ন্ত্রিত বটেই, তার দর্শন, বিজ্ঞান, তার শিল্পকলা, তার আধ্যাত্ম চর্চার উপরও এর ছাপ সাক্ষাৎ বা পরোক্ষভাবে পড়ে। ফিউডাল যুগে যদিচ মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ ছিল ধনী নির্ধন ও দাসপ্রভুর সম্বন্ধের দ্বারা কলুষিত, তবু তাতে একটি চিত্রল সততা ও মানবিক সম্পর্কের বিকাশ সম্ভব ছিল বলে আর আর্টের সংকীর্ণ পরিসরের মধ্যেও ফুটে উঠল অকপট প্রাণীর শ্যামলিমা। রেনেসাঁসের সময় যখন ধনতন্ত্রের প্রতিষ্ঠা হলো, তখন তার নবীন রক্তে প্রকৃতির গুপ্ত ভাণ্ডার লুণ্ঠন করে মানুষকে, যদিও অল্প সংখ্যক মানুষকে ধনশালী করবার তস্করসুলভ বলিষ্ঠ উল্লাস ছিল, সেই বলিষ্ঠতা দেখা যায় তার নবনির্মিত সংস্কৃতির বহু বিস্তৃত শাখা প্রশাখায়। ইটালির চিত্রে, ইংল্যান্ডের সাহিত্যে, সমস্ত ইউরোপের জ্ঞানার্জন স্পৃহায় কালক্রমে এর নবীনতা খুঁজল, অগ্রগতির অনুপ্রেরণা নিঃশেষ হলো। 19 শতকের শ্রম বিপ্লবের ফলটুকু ভোগ করবার পর এর জীর্ণ দেহ আর প্যারিসীয় প্রসাধনে ঢেকে রাখা সম্ভব রইল না। ব্যক্তি সম্পর্কের শেষ চিহ্ন মুছে গিয়ে মানুষের সঙ্গে মানুষের সম্বন্ধ ঠেকল, এসে অনাবৃত স্বার্থের সম্বন্ধে। বাণীর মন্দিরে কুবেরের সিংহাসন পাকা হলো। বিংশ শতাব্দীর কবিরা হিউম্যান টু ইন্টেলেকচুয়াল বিউটি না লিখে লিখতে বাধ্য হলেন আমাদের কলুষিত দেহে, আমাদের দুর্বল ভীরু অন্তরে, সে উজ্জ্বল বাসনা যেন তীক্ষ্ণ প্রহার। সমরসেনের কবিতা। এই আশুবিলীয়মান সভ্যতার ধূলিধূসরিত পটভূমিকায় কিন্তু ফুটে উঠেছে নতুন এক সমাজের অরুণ রেখা। সে সমাজের সংস্কৃতি কী রূপ ধারণ করবে, তার সাহিত্য, তার শিল্প কী আদর্শ বরণ করবে, তা এখনও নিশ্চিত করে বলবার সময় আসেনি। ইতিমধ্যে শিল্পীর কাজ পুরাতনের ভগ্নাবশেষ ঝেঁটিয়ে ফেলে নূতনের পথ পরিষ্কার করা। ইতিমধ্যে আর্ট শ্রেণী সংগ্রামের অস্ত্ররূপে ব্যবহৃত হবে। সর্বদেশ কালের যে অধিপতি, তাকে হতে হবে সামান্য সৈনিক। এতে যদি আমাদের বিশুদ্ধ শিল্পানুরাগ পীড়িত হয়, আমাদের পরম মূল্যবোধ যদি বিক্ষুব্ধ হয়, তাহলে আমরা ক্রোৎস্কির উক্তি স্মরণ করতে পারি, It is society itself which under communism becomes the work of art. সাশ্রয়ী। এর প্রায় বিপরীত মত প্রকাশ করেছেন ক্রোচে এবং কলিংউড। চিত্র বা কাব্য তাদের কাছে বিশুদ্ধ কল্পনা, সামাজিক পরিবেশ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন তো বটেই, বহির্জগতে কোনো কিছুর সঙ্গে তার ক্ষীণতম সম্বন্ধ নেই। বাস্তব অবাস্তব কোনো বিশেষণই তাতে প্রয়োগ করা যায় না। আমাদের ধ্যানদৃষ্টি যখন তাতে নিবদ্ধ, তখন আমাদের চিত্ত অপরাপর সকল বিষয়ের অবগতি থেকে আকুঞ্চিত হয়ে অব্যাহত একাগ্রতা লাভ করে তারই মধ্যে অন্য কিছুর চৈতন্যের অবকাশ তখন থাকে না। বাস্তব সে নয়, কারণ কোনো জিনিসকে বাস্তব বলা মানেই আর সমস্ত জিনিসের সঙ্গে তাকে কতকগুলো নিত্য সার্বভৌম নিয়মের সূত্রে
গ্রথিত করা। অবাস্তবও তাকে বলা চলে না, কারণ অবাস্তব তাই যার ব্যবহার জাগতিক নিয়মের ব্যতিক্রম, যা অপ্রত্যাশিত উচ্ছৃঙ্খলিত, যেমন রুজ্জু দর্শনের সর্পভ্রম। সে সর্প আপন জৈব ধর্ম পালন করে না, ছোবলায় না, পালায় না, কাজেই তাকে বলি অবাস্তব। কিন্তু শিল্পীর রচনাকে আমরা বস্তু বিশ্ব থেকে পৃথক করে দেখি, তাতে বাস্তবের কোনো নিয়ম আরোপই করি না। অবশ্য তার সঙ্গে শিল্পীর সমাজের, সে সমাজের আর্থিক সংস্থানের, তার পূর্ব ইতিহাসের সম্বন্ধ একদিক থেকে ক্রোচেও স্বীকার করেন। তবে সে সম্বন্ধের কথা যখন আমরা অবগত, তখন আমরা ঐতিহাসিক বা সমালোচক, রূপদ্রষ্টা নই। তখন শিল্প রচনা ঐতিহাসিক ঘটনা মাত্র, তার শিল্পরূপ আমাদের তথ্য সন্ধানী ও তত্ত্ব বিশ্লেষণী দৃষ্টির দ্বারা সমাচ্ছন্ন। কিন্তু রসানুভূতির মধ্যে যখন তাকে পাই, তখন তার সঙ্গে সমাজের বা বস্তু জগতের কোনো যোগাযোগ নেই। সে স্বতন্ত্র, স্বয়ংসম্পূর্ণ। প্রাণধর্মের অনুশাসন থেকে আমরা দুটি থেকে মুক্তির পথ পেয়েছি, দর্শনে আর শিল্পকলায়। দর্শন বিশুদ্ধ কনসেপ্ট সমূহের বিন্যাসের মধ্যে অসঙ্গতি আনতে চায়। শিল্পীর কারবার ইমেজ নিয়ে এই মানুষ পুতুলগুলিকে সে খুশিমতো ভাঙে আর গড়ে, সাজায় আর গোছায়। সে ভাঙা গড়ার খেলায় একমাত্র তার মনোগত সৌষ্ঠব্যের দাবি ছাড়া আর কিছুই সে মানে না। ব্যবহার জগতের কোনো বিধি সে পালন করে না। জৈব বিজ্ঞানের আধিপত্য থেকে সে মুক্ত। আমাদের আটপৌরে জীবনের সমস্ত অভিজ্ঞতা, সমস্ত উপলব্ধি উদ্বর্তনের মৌল অনুপ্রেরণার বশীভূত। আমরা প্রয়োজনের দাস, সে দাসত্বের শৃঙ্খল মোচন করতে পারে শিল্পী। রসের অনুভূতি, মুক্তির অনুভূতি, তার সার্থকতা, তার পরিপূর্ণতা এইখানে। বহু মতবাদের মধ্যে তিনটি প্রতিভূ মতের উল্লেখ করা গেল। এগুলি সত্যাসত্য নির্ধারণের চেষ্টা কিংবা আপেক্ষিক বিচার এখানে সম্ভব নয়। তবে এটা নিশ্চিত যে এর কোনো নিষ্পত্তি না হলে কাব্যতত্ত্ব সম্বন্ধে অংশতও কোনো মত স্থৈর্য না ঘটলে কবিতার ভালো মন্দ যাচাই নিতান্ত ব্যক্তিগত খামখেয়াল। তাতে সর্বসম্মতির দাবি করতে যাওয়া হয় মূঢ়তা, নয় অহংকার। সে যাচাই আমরা যে রূপদক্ষ রুচি দিয়ে করি, তা সেই রচনা রুচির স্বগোত্র, যার কল্যাণে কেউ আম খেয়ে সুখ পান, কেউ বা আমসত্ত্ব পছন্দ করেন। আধুনিক বাংলা কবিতা ঠিক কোনখানে থেকে আরম্ভ হয়েছে বলা শক্ত। প্রাচীন ও আধুনিকের মাঝখানে সব জায়গায় প্রাকৃতিক সীমানা খুঁজে পাওয়া যায় না। কালের দিক থেকে মহাযুদ্ধ পরবর্তী এবং ভাবের দিক থেকে রবীন্দ্র প্রভাবমুক্ত অন্তত মুক্তি প্রয়াসী কাব্যকেই আমরা আধুনিক কাব্য বলে গণ্য করেছি। বর্তমান শতাব্দীর প্রথম 2 দশকের কবিতা যে মোটের উপর রবীন্দ্র কাব্যেরই প্রতিধ্বনি, এতে সন্দেহ করা চলে না এবং আক্ষেপও করা যায় না যখন আমরা স্মরণ করি রবীন্দ্রনাথের প্রতিভা বাংলার মতন দিন ও সাহিত্যকে ঋদ্ধির কোন স্তরে নিয়ে এসেছে। তৃতীয় দশকে নজরুল ইসলাম, যতীন সেনগুপ্ত প্রভৃতির শক্তি ও সাহসের ফলে সে সর্বজয়ী প্রতিভার একছত্র সাম্রাজ্যে বিদ্রোহের ঘোষণা করে নবীন বাঙালি কবিদের নিজেকে চিনবার এবং চেনাবার সুযোগ দেখা দিল। রবীন্দ্রনাথ স্বয়ং বিদ্রোহী দলে যোগ দিয়ে তাকে আশাতীত মর্যাদা দান করলেন। গদ্যরীতির প্রচলন করে কাব্যের বিশিষ্ট ভাষা বর্জন করে কবিকুল পরিত্যক্ত অসুন্দর প্রাকৃতিক ও মানবিক পরিবেশকে গ্রহণ করে তিনি নিজের ঐতিহ্য নিজেই ভেঙেছেন। তার স্থানে নতুন কোনো ঐতিহ্য এখনো গড়ে ওঠেনি। অদূর ভবিষ্যতে গড়ে উঠবার কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। যুদ্ধ পরবর্তী মেজাজ ঐতিহ্য গঠনের অনুকূল নয়। আধুনিক বাংলা কবিতা যে আধুনিক ইংরেজি কবিতার দ্বারা বহুল পরিমাণে প্রভাবিত, এ কথা অস্বীকার করবার উপায় নেই। এদিকে মধুসূদন দত্তই পথপ্রদর্শক। অষ্টাদশ শতাব্দীর পর্যন্ত বাংলা কাব্যে 2টি মূল ধারা প্রবাহিত ছিল, বৈষ্ণব ও মঙ্গল কাব্যের ধারা। মঙ্গল কাব্যের দেশজ রূপ ভারতচন্দ্রের হাতে সংস্কৃত হয়ে দরবারি সূক্ষ্মতা, ছন্দচাতুরী ও অলঙ্কার ব্যাসন লাভ করেছিল।
মধুসূদনের সময় ভারতচন্দ্রই সবচেয়ে প্রতিষ্ঠালব্ধ ও অনুকরণযোগ্য কবি ছিলেন। এছাড়া তখন দাশরথী রায়ের পাঁচালী আর রামপ্রসাদের শ্যামাসঙ্গীত ছিল জনপ্রিয়তার দিকে অঙ্গুলি নির্দেশ করে। মধুসূদনের ব্যক্তিত্ব কিন্তু প্রাদেশিকতার কোনো সীমানাই মানল না। যে পথে বেরিয়ে পড়ল তার পাথেও তিনি সংগ্রহ করলেন সমুদ্রের ওপার থেকে, হোমার, ভার্জিল, মিল্টনের কাছ থেকে। এর জন্য তাকে বিস্তর গালাগাল সহ্য করতে হয়েছিল। গালাগাল কিন্তু টিকল না, টিকে রইল তার দুঃসাহসিক অবদান। রবীন্দ্রনাথ এসে বাংলার প্রাচীন কাব্যের একটি ধারাকে পুনঃপ্রতিষ্ঠিত করলেন, বৈষ্ণব ভক্তি ও ভাবাদ্রতা ফিরিয়ে নিয়ে এলেন, তার সঙ্গে যুক্ত করলেন লেক স্কুলের প্রকৃতি বন্দনা, তাতে কিছু আমেজ দিলেন উপনিষদীয় আধ্যাত্ম রসের। সমস্তকে নির্মল করে উজ্জ্বল করে রইল অবশ্য তার বিশিষ্ট প্রতিভার রশ্মিধারা। আজ তৃতীয় দফায় বাংলা কবিতা প্রতীচীর কাছে ঋণী। এবার কিন্তু উত্তমর্ণরা সমসাময়িক মিল্টন বা ওয়ার্ডসওয়ার্থ শেলির সর্বজনীন প্রতিষ্ঠা তাদের এখনও গড়ে ওঠেনি। সাম্প্রতিক ইউরোপে অন্তত ইংরেজি ও ফরাসি সাহিত্যে দুটি প্রায় বিপরীত আন্দোলনের প্রভাব সবচেয়ে প্রবল। প্রতীকী, সিম্বলিস্ট এবং সাম্যবাদী। প্রতীকী আন্দোলন রোমান্টিসিজমেরই পুনরাবর্তন, তবে তার সঙ্গে এর মিল যতখানি গড়মিল তার চেয়ে কম নয়। ক্লাসিক যুগের বুদ্ধিপ্রবণ ও ভঙ্গিপ্রধান সাহিত্যের প্রতিবাদ স্বরূপ এসেছিল রোম্যান্টিকদের কল্পনা ও আবেগের উচ্ছ্বাস, এবং ড্রাইডেন, পোপ কিংবা রাশিন মোলিয়েরের লেখার মধ্যে সমগ্র সমাজকে সাহিত্যে ফুটিয়ে তোলবার যে চেষ্টা ছিল, তার বিরুদ্ধে বিদ্রোহ করেই ওয়ার্ডসওয়ার্থ, শেলি, ইউগো নিজের উপলব্ধিকে, নিজের বিশিষ্ট মনোভঙ্গিকে বড় করে দেখলেন। হোয়াইটহেড মনে করেন যে সপ্তদশ শতকের নবগঠিত জড়বিজ্ঞানের অভাবনীয় সিদ্ধির ফলে মেকানিস্টিক দৃষ্টিভঙ্গি সর্বব্যাপী হয়ে উঠেছিল। ক্লাসিসিজম তারই সাহিত্যিক প্রতিবিম্ব। এই সূত্র ধরে উইলসন বলতে চান যে 19 শতকের মধ্যভাগে জীববিজ্ঞানের পরিণতির সঙ্গে ক্লাসিসিজমের দ্বিতীয় অভ্যুদয় হলো। এবার কিন্তু পদ্যের চেয়ে ইবসেন, ফ্লোবের প্রভৃতির গদ্যেই তা স্পষ্টতর। কিন্তু 19 শতকের বিজ্ঞান ও বিজ্ঞানী দর্শনের আন্তম্ভরিতা এতই উত্তুঙ্গ হয়ে উঠেছিল যে অল্পকালের মধ্যে তার অনিবার্য ব্যর্থতা বোধের ফলে বুদ্ধির সার্বভৌম শক্তির উপর ভরসা রইল না। বেগার্স, ব্রেডলি প্রভৃতি বোধির চর্চায় মনোনিবেশ করলেন। সাহিত্যের পরিণাম প্রতীকী আন্দোলন। বুদ্ধিকে অস্বীকার করে আবার আবেগ ও কল্পনার আধিপত্য এলো, আবার ঝোঁক পড়ল শিল্পীর ব্যক্তিত্বের উপর। রোম্যান্টিকদের ভাষাগত শৈথিল্য কিন্তু গেল ঘুচে। উপমা উৎপ্রেক্ষা প্রয়োগে শেলীয় অনবহিতি সযত্নে বর্জিত হলো। ক্লাসিসিস্টদের কাছ থেকে শেখা বাক্যবিন্যাসে চোস্ত বলিষ্ঠতা অটুট রইল এবং কাব্যকে আরও প্রকাশক্ষম করা হলো। ভাষাগত সর্ববিধ সূচিবায়ু পরিত্যাগ করে সুরিখানার কথোপকথনের সঙ্গে রাজকীয় সালঙ্কার সম্ভাষণের নির্ভীক সমাবেশ ঘটিয়ে এদিক থেকে লেক স্কুলের কবিদের চেয়ে এলিজাবেথীয় নাট্যকারগণের সঙ্গে এদের সাদৃশ্য বেশি। প্রতীকী কবিদের ভাষা ব্যবহারে যে গুণটা সবচেয়ে চোখে পড়ে সেটা হচ্ছে তার অভূতপূর্ব নির্বাহুল্য। শব্দচয়ন এদের এত নিখুঁত এবং বাক্য নির্মাণ এত ঘন যে এলিয়টের পক্ষে সম্ভব হয়েছে আস্ত একখানি উপন্যাসকে পোর্ট্রেট অফ লেডির মতো ছোট কবিতায় সন্নিবিষ্ট করা। এতখানি ক্ষিপ্রগতির জন্য অবশ্য উল্লেখ ও উদ্ধৃতির সাহায্য প্রায়ই নিতে হয়। ইংরেজি এবং অন্যান্য প্রধান সাহিত্যের সঙ্গে পাঠকের বিস্তৃত পরিচয় আবশ্যক হয়ে পড়ে। ফলে কবিতার যে পূর্বতন প্রাঞ্জলতা ও অনায়াসবোধ্যতায় আমরা অভ্যস্ত তা অনেক পরিমাণে অবলুপ্ত। কোনো এক জনপ্রিয় মাসিকের সম্পাদক নাকি বিষ্ণুদের একটি কবিতার অর্থবিভ্রাটে পড়ে সেটাকে চারদিক থেকে 64 বার পড়েছিলেন। এই প্রশংসনীয় অধ্যবসায়টি বাহুল্য হলেও এটা সত্য যে কোনো ইংরেজ এবং বাঙালি কবির লেখা
পড়তে গেলে রসানুভূতির আনন্দের সঙ্গে হেঁয়ালি ভাঙবার কৌতুক এবং কষ্ট একাধারে ভোগ করতে হয়। এরা বাহুল্য বর্জনের অজুহাতে সিনেমা প্রযোজকদের কাটিং পদ্ধতি অনুসরণ করে কবিতার যেখানে সেখানে কাঁচি চালিয়ে যান, সেই ছেঁটে ফেলা অংশগুলি পাঠককে নিজ গুণে পূরণ করে নিতে হয়, নইলে বাংলা কবিতাও তিব্বতী মন্ত্রের মতো শোনায়। এই পদ্ধতিকে আমি নিন্দার্হ বলতে চাই না। পাঠকের কাছ থেকে লেখক কিছু সহযোগিতা প্রত্যাশা করতে পারে বইকি। বিষ্ণুদের ক্রসিডা বা জন্মাষ্টমীর মতো অর্থঘন কবিতায় এর চরিতার্থতা বিস্ময়কর, কিন্তু তারই কোনো কোনো দুর্বল কবিতায় এবং তার অনুকারকদের অনেক কবিতায় এর আতিশয্য লেখক ও পাঠক উভয় পক্ষেই শোকাবহ হয়েছে। রচনাভঙ্গিতে রোমান্টিকদের সঙ্গে প্রতীকীদের বৈষম্য যত প্রকট হোক, বিষয়ের দিক থেকে এরাও অন্তরাশ্রয়ী অভিজ্ঞতা ও অনুভূতির পক্ষপাতী। তফাৎ বরঞ্চ এই যে এরা নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে অধিকতর সজ্ঞান, নিজেকে নিয়ে আরও বেশি ব্যাপৃত। অনেক সময় এদের লেখা এমন একান্ত ব্যক্তিগত উপকরণের দ্বারা ভারাক্রান্ত থাকে যে লেখক ও পাঠকের ভাব বিনিময় প্রায় অসম্ভব হয়ে পড়ে। সিম্বলিজমের সংজ্ঞা দিতে গিয়ে উইলসন লিখেছেন, "It is an attempt by carefully studied means, a complicated association of ideas represented by a medley of metaphors, to communicate unique personal feelings." এই উপমাপুঞ্জের সাহায্যে কোনো সুনির্দিষ্ট সাধারণের বোধগম্য অর্থ প্রকাশ করাকে প্রতীকী কবিরা অনাবশ্যক জ্ঞান করেন, বরঞ্চ এদের বিশ্বাস যে কবিতার ধ্বনি ও রূপকল্পের সঙ্গে একটি শৃঙ্খলিত ন্যায় যুক্তিসঙ্গত অর্থ জুড়ে দিলে তার উপর অযথা ভার চাপিয়ে দেওয়া হয়, বিশুদ্ধ আবেগ বহন করবার স্বাচ্ছন্দ্য তার সংকুচিত করা হয়। The chief use of the meaning of a poem in the ordinary sense may be to satisfy one habit of the reader, to keep his mind diverted and quiet, while the poem does its work upon him, much as the imaginary vulgar is always provided with a bit of nice meat for the house dog. This is normal situation of which I approve, but the minds of all poets do not work that way. Some of them, assuming that there are other minds like their own, become impatient of this meaning which seems superfluous and perceive possibilities of intensity through its elimination. T.S. Eliot। সাধারণ অভিজ্ঞতার জগতের দিকে ভাষার সমাজ প্রদত্ত আভিধানিক নির্দেশকে বিলুপ্ত করে ভালেরি, এলিয়ট, ইয়েটস প্রভৃতি তাঁদের কাব্যালোকের চারিদিকে একটি অখণ্ড শূন্যতা রচনা করেছেন। এর ফ্রয়েডীয় ব্যাখ্যাও সম্ভব, তবে মার্কসের অর্থনৈতিক বিশ্লেষণের মধ্যেই এর পূর্ণতর হদিশ পাওয়া যায়। ধনতন্ত্রের সম্প্রসারণের যুগে সংস্কৃতির অবকাশ ছিল, প্রয়োজনও ছিল, আজ তাকে আগাছার মতন ছেঁটে ফেলা হচ্ছে। চিত্রকাব্যে, দর্শনে, বিজ্ঞানে, লোকহিতৈষণায় সর্বত্র যে প্রাণ রসধারা প্রবাহিত ছিল তার উৎস শুকিয়েছে। ধনতন্ত্রী সমাজ এখন রুদ্ধগতি এবং প্রতিক্রিয়াশীল। তার অন্তর্নিহিত সংকট তাকে চতুর্দিক থেকে আক্রমণ করছে। আত্মরক্ষার শেষ চেষ্টায় জলে স্থলে অন্তরিক্ষে সে আজ অস্ত্রসজ্জিত, মারণব্রতী। বাইরের যখন এই অবস্থা, ইয়েটসের ভাষায় যখন "দ্য ব্লাড ডাইমেড টাইডস ইজ লুজেন্ড অ্যান্ড এভরিওয়্যার দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোন্ড", তখন যদি কবির বিভ্রান্ত দৃষ্টি আপন অন্তর্লোকের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাব ও আবেগের রহস্য ব্যঞ্জনায় ব্যাপৃত থাকে, তাহলে আশ্চর্য হবার কিছু নেই। সুধীন্দ্রনাথ দত্তের কোনো কোনো কবিতায় এই পলায়নী মনোবৃত্তি ধরা পড়ে। তার বেলায় কিন্তু সন্দেহ করবার হেতু রয়েছে যে তার সমাজ বিমুখতা সামাজিক কারণে নয়, স্বভাবজাত। তার মনের নির্মিতেই ভাবুক। অতএব কিন্তু প্রভৃতি শব্দের দ্বারা সংযোজিত পদবিন্যাস তার কবিতায় আমরা প্রায় লক্ষ্য করেছি।
এবং সবিস্ময়ে আনন্দবোধ করেছি যখন তিনি রসশাস্ত্রের দাবি ও অনীক্ষা শাস্ত্রের বিধি যুগপৎ অক্ষুণ্ণ রেখে স্বাচ্ছন্দ্যে কাব্য রচনা করে গেছেন। তার অভিজ্ঞতা আধুনিক যে কোনো বাঙালি কবির তুলনায় গভীর এবং বাস্তব, কিন্তু অভিজ্ঞতার বিষয়ের চেয়ে অভিজ্ঞতার ভঙ্গিটাই তার অনুব্যবসায়ী মনকে আকৃষ্ট করে বেশি। তবে সাম্যবাদের হাওয়া আজকাল এমনই বেগে বইছে যে তার অন্তঃসলীলা মননধারাও নিস্তরঙ্গ থাকতে পারেনি। নিজের স্বভাবের প্রতি বিদ্রোহ করে বলেছে, তাই অসহ্য লাগেও আত্মরতি, অন্ধ হলে কি প্রলয়ে বন্ধ থাকি। সুধীন্দ্রনাথের প্রত্যর্কমুখ দৃষ্টি কিন্তু এই আসন্ন প্রলয়ের মধ্যে নবসৃষ্টির সূচনা দেখছে না, দেখছে শুধু ব্যাপ্ত মোর চতুর্দিকে অনন্ত আমার পটভূমি, সবই সেথা বিভীষিকা, এমন কি বিভীষিকা তুমি। বিষ্ণুদের চিন্তা এতখানি আত্মকেন্দ্রিক নয়, কিন্তু তাঁর সমাজবোধও নেতিবাচক, নেগেটিভ ইমোশনের দ্বারা পরিচালিত। সমাজের চেতনা হয় তার বিদ্রূপের সমস্ত শানিত অস্ত্রগুলিকে উদ্যত করে তোলা নয়, তার অতি আধুনিক অতি সাবধানী মনের উপর গভীর বিরক্তি ও বিষাদের ছায়া ফেলে। ভুলেছ কি নব নব পথের নির্মাণে পরিক্রমা হয় না কো শেষ, পড়ে থাকে সেই যক্ষ প্রশ্ন কণ্টকিত রুক্ষ দেশ, নিয়ে যাবে বল কোন সঙ্গীহীন নব হতাশ্বাসে। মিনতি আমার যাত্রা কররোধ, এক ক্লান্তি হতে যাবে আর ক্লান্তি দেশে, নবপ্রতিভাসে যাত্রা কভু যাবে না থমকি। এই কবির রচনা ইতিমধ্যে আমরা যা পেয়েছি তার মূল্য কিছু কম নয়, কিন্তু এখনও তিনি নিজেকে প্রকাশ করতে পেরেছেন বলে মনে হয় না। তার নিত্য নব পরীক্ষা নিরত লেখনীর মধ্যে যে মহৎ কবিতার শুধু প্রতিশ্রুতি নয় অঙ্গীকার রয়েছে, তা তাকে অনেকাংশে এড়িয়েই চলেছে, সম্ভবত এই জন্যে যে তার বিচিত্র অভিজ্ঞতা ও উপলব্ধি এখনও কোনো অখণ্ড দৃষ্টিভঙ্গির মধ্যে দানা বাঁধেনি। আমাদের দেশে যারা সাম্যবাদী কবিতা লিখতে শুরু করেছেন তাদের মধ্যে একদল হচ্ছেন যারা ভাব কিংবা ভঙ্গি কোনো দিক থেকে কবি নন। এরা যে কর্তব্যবোধের প্রবর্তনায় গোলদিঘি থেকে সুদূর পল্লীগ্রাম পর্যন্ত সভা সমিতি করে বেড়ান, দৈনিক সাপ্তাহিক কাগজে প্রবন্ধ লেখেন, জেল খাটেন, সেই প্রবর্তনার বশেই কবিতা লিখছেন। এতে তাদের প্রোপাগ্যান্ডার কাজ কতখানি হাসিল হয় বলা শক্ত। তবে বিশুদ্ধ সাহিত্যানুরাগী ব্যক্তি তাদের সাহিত্য প্রচেষ্টাকে সন্দেহের চোখে না দেখে পারে না। অবশ্য বিশুদ্ধ সাহিত্যানুরাগকে বৃহত্তর অনুপ্রেরণার জন্য পথ ছেড়ে দিতে হতে পারে, সে সম্ভাবনার কথা পূর্বেই উল্লেখিত হয়েছে। অন্যদিকে সাম্যবাদী দলে সমর সেনের মতো নিঃসন্দিগ্ধ কবিও রয়েছেন এবং সুভাষ মুখোপাধ্যায়ের কাব্যকৌশল অত্যন্ত নির্বিকার বুর্জোয়া পাঠকদের কাছ থেকেও প্রশংসা অর্জন করতে পেরেছে। এরা প্রায় বালক বয়সী অনুকারকদের দল সৃষ্টি করে। সমর সেনের তো রীতিমতো একটি স্কুল গড়ে উঠেছে, আধুনিক বাংলা কাব্যে আসন পাকা করেছেন। এদের সম্ভাবনা প্রচুর, কিন্তু সিদ্ধি এখনও এতটা নিশ্চিত নয় যে তাদের লেখা সম্বন্ধে তথা সাম্যবাদী বাংলা কবিতা সম্বন্ধে আমরা কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছতে পারি। হয়তো এরাই অদূর ভবিষ্যতে প্রমাণ করবেন যে আধুনিক কালের সৃষ্ট কবিতা ব্যক্তি চেতনা সম্ভূত নয়, সমাজবোধের উপর প্রতিষ্ঠিত। তার জন্য কবির চাই শ্রমিক ও কৃষক শ্রেণীর সঙ্গে নিরবচ্ছিন্ন সংযোগ, চাই ডায়ালেকটিক দৃষ্টি, চাই ইতিহাসের অর্থনীতিমূলক ব্যাখ্যায় বিশ্বাস। আধুনিক বাংলা কবিতা থেকে রোম্যান্টিক মনোভাব অন্তর্হিত এখনও নিশ্চয়ই হয়নি, তবে অন্তর্ধানের পথে চলেছে। পূর্বতন সমস্ত প্রথার ছোঁয়াচ বাঁচিয়ে চলাই হালের ফ্যাশন। সে ফ্যাশনের প্রতি ভ্রুক্ষেপ না করে বুদ্ধদেব বসু 19 শতকের খেয়ালি সুরকে সাহস এবং কৃতিত্বের সঙ্গে বাঁচিয়ে রেখেছেন। অবশ্য 20 শতকের রোম্যান্টিসিজম 19 শতকের ছায়ামাত্র হতে পারে না। যদি হয় তাহলে বুঝতে হবে যে কবির ইন্দ্রিয় অসার, তাঁর মন অসংবেদনশীল।
কবিতার প্রগতি সম্বন্ধে যতই তর্ক উঠুক তার পরিবর্তন অবিসংবাদিত। বুদ্ধদেবের খেয়ালি মনও তাই মাঝে মাঝে বিংশ শতাব্দীর আত্মজিজ্ঞাসায় পীড়িত হয়। অমৃতস্য পুত্রদের ভাগ্য সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠে। তবে সমরোত্তর যুগের মানসিক ও সামাজিক উপপল্লব তার চিত্তকে স্পর্শ করলেও তেমন করে অধিকার করেনি যেমন করেছে সুধীন্দ্র দত্ত কি বিষ্ণুদের চিত্তকে। ইটারনাল ভ্যারাইটিস নিয়ে ব্যস্ত থাকবার মতো মনসংকলন এখনও তাঁর রয়েছে। বিশেষ করে তিনি যে এখনও প্রেমের কবিতা লিখছেন সেটা সৌভাগ্য বলেই গণ্য করি। বিষ্ণুদের সতর্কবাণী সত্ত্বেও যে প্রেমে পতন ছাড়া কিছুই নেই, আশা করি আমরা এখনও প্রেমে পড়ে থাকি। অথচ ওই কথাটা উল্লেখ করতে আধুনিক কবিরা ঘৃণা বোধ করেন, যদি না ব্যঙ্গের গরজ থাকে। অবশ্য সে সাহিত্য সখী কি পুছসী অনুভবময়, সুখের লাগিয়া এ ঘর বান্ধিনু, হে নিরুপমা বলো তারে বলো, কিংবা রবীন্দ্রনাথের অসংখ্য গানে সমৃদ্ধ সে সাহিত্যে প্রেমের কবিতার অকুলান আছে এমন কথা বলা চলে না। কিন্তু তাই বলে কি ওই শব্দটা কাব্য সাহিত্য থেকে আজ একেবারেই নির্বাসিত হয়ে যাবে? সব জিনিসের অবশ্যম্ভাবী পরিবর্তনে যখন আমরা বিশ্বাসী, তখন কেমন করে বলতে পারি যে মানুষের প্রেম বৃত্তিটাই যুগে যুগে অবিকল থাকে? নতুন কবিরা যদি নতুন করে প্রেমের কবিতা না লেখেন, তাহলে আমাদের এ কালের মনের কথা যে মনেই থেকে যায়, প্রকাশের আনন্দ পায় কেমন করে?